উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান একটি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে যান এবং 3টা 20 মিনিটে সাধারণ পাসপোর্ট নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করে দিল্লি এয়ারপোর্টে নামার পরপরই তাকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং অনেকে বলেন যে আসলে তাকে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য করা হয়। আবার অনেকে বলতেছেন যে ডক্টর জাহিদুর রহমান তিনি নিজেই অপমানিত বোধ করে রাগ করে দেশে ফিরে যান। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি ভারত ইচ্ছা করেই করেছে নাকি আসলে বিষয়টা একটা ভুল বোঝাবুঝি? যদি ইচ্ছা করেই করে থাকে তাহলে ভারত কিসের ইঙ্গিত দিচ্ছে? আমাদের সঙ্গে আছেন গ্লোবাল ভয়েস স্পিকার জনাব ডক্টর সিনহা মোহাম্মদ সাইদ। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে এখনো ভালো আছে। জি, আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকেন। আপনার কাছে কি মনে হয় এই যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তাকে এই বিমানবন্দরে হেনস্থা করা হলো, এটা কি আসলে ভারত কি আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা একটা বদলে যাওয়ার ইঙ্গিত নাকি এটা একটা ভুল বোঝাবুঝি বা অ্যাক্সিডেন্ট? দেখুন, আমি বিষয়টা একটু অন্যভাবে বলি। জাহিদুর রহমান আমার খুব ছোট ভাই, ঘনিষ্ঠ প্রসঙ্গ হলো ভদ্রনগর বিনয়ী, বুঝে কথাবার্তা বলতে পারে এবং বুদ্ধিশালী লোক, সাধারণত আবেগকে প্রশ্রয় দেয় না। এখন তিনি একটা ডেলিগেশনে গেলেন, সেখানে ইন্ডিয়ান ড্রিম অ্যাসোসিয়েশনের যেটা মিটিং ছিল সেখানে বাংলাদেশে সে ডেলিগেশন করেছে। এয়ারপোর্টে যাওয়ার পরে তারা কে রিসিভ করলো? প্রথম তাকে রিসিভ করেছে বাংলাদেশের হাই কমিশন রিয়াজ হামিদুল্লাহ। রিয়াজ হাবিবুল্লাহ, এবং রিয়াজ হাবিবুল্লাহ তার সাথে টপ টু বটম পুরো সময় তার সাথে ছিল। এখন তার পাসপোর্ট তো তার দেওয়ার কথা না। নিয়ম অনুযায়ী মন্ত্রী প্রতিমন্ত্রী যারাই যাবেন, সচিব, তাদের পাসপোর্টটা প্রোটোকল অফিসে থাকে সে ক্যারি, এবং তিনি ভিআইপি রুমে থাকেন, ওই চা নাস্তা করেন, কথা বলতে বলতে সব রেডি হয়ে আসে এবং তিনি অ্যাম্বাসাডারের সাথে বেরিয়ে যান, অথবা অ্যাম্বাসাডার না আসে প্রোটোকলে নিয়ে যায় এবং সেখানে যদি দূতাবাস গাড়ি দেয় পতাকা গাড়ি দিবে, না দিলে যারা তাকে দাওয়াত দিয়েছে দিবে। দাওয়াত ছিল কিন্তু ওই রিম অ্যাসোসিয়েশন থেকে। এখন তারাও সে ছিল কিনা জানি না, থাকার উচিত ছিল, থাকবে ফটো দিবে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ হাইকমিশন। এই হাইকমিশনে কিন্তু জাতীয় হাইকমিশন না, আমাদের ফরেন সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট ডিপ্লোমেসি, এক্সক্লুসিভ বলতে পারেন তাকে। তাহলে ডাক্তার জাহিদের সাথে যা করলো, এই যে কথোপকথন হলো, তাকে তারা একা নিয়ে জানে একটা আসার কথা বললো, ব্যাপারটা তা না। তিনি কথা বলেছেন, ওটার সাথে অনেকেই ছিল। তার ডেলিগেশন যারা ছিল সবাই কিন্তু ভিসা পেয়ে বেরিয়ে গেছে। কেন? শুধুমাত্র একজনকে ধাক্কা দিল। কি জন্য বললো? তারা বললো ওয়াচ লিস্টে তার নামটা ছিল। কেন ওয়াচ লিস্ট ছিল? যেহেতু জাহিদুর রহমান ইউটিউব চালাতো, টকশো করতো, বক্তব্য দিত এবং প্রচন্ড গভীর কথাবার্তা বলতো, এবং কোনো কোনো ক্ষেত্রে সে তার দৃষ্টিভঙ্গি থেকে ভারতের অবস্থানকেও সে চ্যালেঞ্জ করতো, কথাবার্তা বলতো, এবং সেই রেকর্ড তাদের ছিল। এবং একটা সময় কিন্তু জাহিদুর রহমান ইউটিউবে যে 3, 4, 5, 6 ছিল, এগুলি ভারতে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন জাহিদুর রহমান জানে কি জানে না সে তো আমরা জানি না। যদি জেনে থাকে ভালো, আর না জেনে থাকলে না, উনি জানেন, ওনার চ্যানেল নিষিদ্ধ যখন হয়েছে তখন ইলিয়াসের তাই হয়েছে, পিনাকিটা হয়েছে, তখন জাহিদুর রহমান নিজেই বলেছেন যে আমারটা হয়েছে। উনি অবশ্যই জানেন। তাকে জিজ্ঞেস করেছে, যেহেতু এই কাজটা যারা করেছে সে গোয়েন্দা, ইমিগ্রেশন গোয়েন্দার কাজ করেছে, তো যেখান থেকে কাজটা করা হয়েছে সেখান থেকে কিন্তু, বা যেখান থেকে এই জিনিসটা বলা হয়েছিল সব, সেখান থেকে কিন্তু জিনিসটা উদ্ধার করা হয়েছে সে মন্ত্রী হওয়ার পরে। কিন্তু ওই জিনিসটা উদ্ধার করার পরে মেসেজটা কিন্তু এসে পৌঁছে নাই ইমিগ্রেশন। খেয়াল করবেন, এই যে মেসেজ এসে পৌঁছে নাই, এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। মেসেজ যদি না পৌঁছে থাকে, তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আছে কি আছে না, এটা হয়তো সে যদি জেনে থাকে আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল, এখন নাই, তাহলে তার নামটা তো আগে চলে গেছে। নাম কিন্তু আগে চলে গেছে প্রোটোকলের মাধ্যমে, নাম কিন্তু ইন্ডিয়ান হাইকমিশন চলে গেছে, নাম চলে গেছে দিল্লি দূতাবাসে চলে গেছে, ইন্ডিয়ান মিনিস্ট্রিতে। এই চলে যাবে সবাই একটু দেখা গেল এই যে আমরা ওয়েটিং লিস্টে আসি কি বস লিস্টের নাম আছে, ঠিক আছে। তাদের সন্দেহ, এই সন্দেহের কারণে তারা প্রশ্ন করলো, তারা সন্দেহ পড়ে গেছে। এবং ওই যে কথা বললেন আপনি, জাহিদুর রহমান কিন্তু ভালো, আমি আগেই বলছি। এখন তাদের মধ্যে কেউ কেউ মনে করলো এই যে এই ঘটনা কিভাবে উপদেষ্টা বিরাতে পারতেছে না, কারণ এটা কিন্তু কিছু বলার কিছু নাই, মানুষের অবয়ব তার নিজের, সম্পূর্ণ নিজের তার। এবং কেউ যদি বলে উপদেষ্টা এরকম থাকবে, এদের হবে কেন, আমার পক্ষে বলতে পারবেন তার ভাষ্য। এখন জাহিদুর রহমান অবস্থান সম্পর্কে তারা জানে না, যে যারা তাকে এগুলি করেছে বলেছে আমাকে খুব কড়া মন্তব্য করেছে। যিনি করেছেন তিনি কোন লেভেলের অফিসার বুঝতে পারেন আপনাকে, সে ওই অফিসার নিম্ন লেভেলের, তারা পুরো তারা একে অপরে জিজ্ঞেস করেছে, তাকে বলে না কিন্তু কথা একজন আলোচনা করছে উনি কি উপদেষ্টা। এখন প্রশ্ন হচ্ছে সবকিছু হওয়ার পরও যখন ইমিগ্রেশন দেখলো খোঁজ খবর নিয়ে, আমাদের হাই কমিশনের খোঁজ খবর নিচ্ছি, তিনি সাউথ ব্লক কিন্তু কথা বলছেন, সব বলার পরে যখন দেখা গেল সে বললো যে আমি এখন থাকবো না, আমি চলে যাবো, তখন তারা বললো না আপনি যেতে হবে না, আপনি যেতে পারেন, যেতে পারেন। বাই দিস টাইম
ভারত সরকার জানতে পেরেছে যে না, সে যেতে পারে, প্লেনে চলে আসছে, কিন্তু ওই সময় সে বললো আমি যাবো না, আমি চলে যাবো। এখন চলে যাবো, সে চলে আসলো। এখন এই জিনিসটা কিন্তু জাহিদ সাহেব কারো বল নেই, ইতিমধ্যে কিন্তু ভারতীয় বিভিন্ন মিডিয়া জেনে ফেলেছে, ভারতের বিভিন্ন কত চলে আসছে, প্লাস কিন্তু জিনিসটা কি জানলো। এখন তাকে কিন্তু হাইকমিশনার বলছে স্যার আপনি থাকতে পারেন, সে বলছে না। এইখানে দেখো প্রবলেম আছে। জাহিদুর রহমানের সাথে যা হয়েছে আমরা নিন্দা করব, পাশাপাশি এই যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপ নিয়েও কিন্তু আমি বলবো এটা ভারতের ইমিগ্রেশন প্লাস তাদের সেই কর্তৃপক্ষ দায়ী, তাদের করার কিছু নাই। এই গ্যাপটার জন্য কিন্তু একটা সমস্যা হইতেই পারে। যেমন আমেরিকাতে যখন শাহরুখ গেল, বিখ্যাত শাহরুখ ভারতে, তাকে বলে ডাকিয়ে দিয়েছিল, কারণ তারা সন্দেহ করলো তার চেহারা মিলে থাকবে। এগুলি কিন্তু অহরহ হচ্ছে, ইউরোপ হচ্ছে, আমেরিকা হচ্ছে। এখন আমরা দেখতেছি জাহিদুর রহমান একজন ডেলিগেশনে ছিলেন, প্রধান ছিলেন, প্রতিমন্ত্রী, উপদেষ্টা প্রধানমন্ত্রী, এই জন্য গুরুত্ব পাচ্ছে। কিন্তু এখন জাহিদুর রহমানকে যখন বলা হলো যে আপনি যেতে পারেন, তিনি খেয়াল করবেন ওখানে কিন্তু সে ডেলিগেশনের চিফ, পরদিন মিটিং, উনি চলে আসলেন। উনি কেন চলে আসলেন তিনি বলছেন আমাকে মনে হয়েছে আমাকে ইনসাল্ট করেছে, আমাকে মানে রাষ্ট্র ইনসাল্ট করেছে। এটা যেমন একদিকে সত্য, পাশাপাশি সত্য জাহিদুর রহমানের চিন্তা বলছিল আমি কিন্তু একটা দায়িত্ব নিয়ে এসেছি, আমি যদি দায়িত্ব পালন না করে যখন তারা আটকানো করা হয়ে ছেড়ে দিচ্ছে, আমার হাই কমিশনার বলতেছে চান স্যার, তাহলে এখন তো ইতিবাচক এসে পড়ছে ব্যাপারটাকে আমি পরে ডিপ্লোমেটিক চ্যানেল দিয়ে শেষ। উচিত ছিল কি তার সরাসরি যে তার অনুষ্ঠানে চলে যাওয়া রাতে থেকে। তিনি সে কি করলেন, দায়িত্ব পালন না করে এবং ওই অধিবেশনে তিনি তারপরে কে ডেলিগেশন চিফ হবে কিছু বলেন নাকি, নরবর অবস্থা দিয়ে ডেলিগেশন নেতা ডেলিগেশন ফেলে দিয়ে চলে আসে। কেন? অভিমান, রাগ। এইখানেই বলা হয় যারা মন্ত্রী হন, উপদেষ্টা তাদের কিন্তু বিশেষ মন্ত্রীদের শপথ থাকে কিন্তু একটা, সে অনুরাগে বিরাগে আমি কাজ করবো না। এখানে কিন্তু উপদেষ্টাদের সাথে থাকে না, কিন্তু তাদের মৌখিক আচরণ থাকে। তিনি কিন্তু এই কাজটা মোটেই ভালো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে যে সুযোগ থাকার পরেও আমাদের হাইকমিশন আছে, সে পনেরো রয়ে গেছে, এরপরও তিনি চলে আসলেন কেন হবে, এবং তিনি এসে কলম হয়ে বাংলাদেশ ফিরে। এই বিষয়টাকে নিয়ে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হচ্ছে। না, এখন বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই দেখবেন, কিন্তু আপনি যে বলেছেন যে ডক্টর জাহিদের ফিরে আসাটা উচিত হয়নি, যেহেতু তিনি দায়িত্বে আছেন, আবেগ অনুরাগ বিরাগের বশবর্তী হওয়া ঠিক হয়নি, কিন্তু যখন জাহিদুর রহমান স্পষ্ট বুঝতে পারলেন যে তাকে ইচ্ছা করে হেনস্থা করা হচ্ছে, আপনি দেখেন এই যে গত 15-20 বছরের কখনো শুনি নাই যে বাংলাদেশের কোন ডেলিগেশন ভারতে গিয়ে তাকে এরকম 2 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। শেখ হাসিনার আমল গেল, ইউনূসের আমল গেল, ইউনূসের আমল তো খারাপ সম্পর্ক ছিল, তারপরেও তো এরকম হয় নাই কখনো। এখন আমরা যতটুকু জানি কোন রাষ্ট্রে কোন কর্মকর্তা গেলে বাংলাদেশের হাইকমিশন এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাঠায় হাইকমিশনে, তারা আগেই জানিয়ে দেয় এই লোক আসতেছে, এর উদ্দেশ্য এটা, এই জায়গায় যাবে, আমরা এই সহযোগিতা প্রার্থনা করতেছি। এরপরে এটা হয়তো ইচ্ছাকৃত হওয়ার কারণে তো জাহিদুর রহমান রাগ করে দেশে ফিরে গিয়েছে। এটা তো ভারত ইচ্ছাকৃত ভাবে করেছে বাংলাদেশ কেনার জন্য, অনেকে মনে করেন। একটা কথা বলে আমি কিন্তু বলেছি জাহিদুর সম্পর্কে ভালো, সব ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আমার ভুলটা ধরি আগে, ভারত যা করেছে আমি নিন্দা জ্ঞাপন করলাম, এবং তাদের ভিতরে ইন্টারনাল গ্যাপ ছিল, যখন গ্যাপটা তারা বুঝতে পারছে তারা বলছে ইয়েস আমি যেতে পারি। খেয়াল করেন, তারা কিন্তু যাওয়ার বলেন আর যেতে চলে যান, রিপোর্ট করে যান না। তারা যেহেতু বলেছে, জাহিদ নিজেই তার প্রেস কনফারেন্সে বলছে আমার সাথে ভালো ব্যবহার করছে বলছে, এবং তারা আমাকে বলছে আমি যেতে পারি। আমি চাইনি কেন, আমার কাছে মনে হয়েছে আই হ্যাভ বিন হিউমিলেটেড। এখন প্রশ্ন, জাহিদের পাসপোর্টটা ছিল কি? আপনি যে স্টিকার নিয়ে গেছে, বাংলাদেশের রুলস আছে, আপনি যখন ভিআইপি চ্যানেলে চলে যাবেন, পরে চলে যাবেন, আপনাকে রেড পাসপোর্ট দেওয়া হবে। এই রেড পাসপোর্ট অর্থ হলো ইউ আর ক্যারিং দ্য মেসেজ, ইউ আর ক্যারিং দ্য স্ট্যাটাস, দ্য স্পিরিট অফ দ্য গভর্নমেন্ট। কেন জাহিদ কি করলো, ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেল এবং সেখানে সাথী স্টিকার লাগালো। এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো যে তিনি ব্যক্তিগতভাবে যাচ্ছেন, তারাও কিন্তু ভুল করছে এখানে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থতা করছে দিচ্ছে, যখন তার ব্যক্তিগত পাসপোর্ট দিয়েছে, পররাষ্ট্র উচিত ছিল স্যার ব্যক্তিগত দিয়ে না, আপনার পাসপোর্ট থাকা উচিত, আপনার পাসপোর্ট আপনার কাছে, আপনার পাসপোর্টটা তো থাকবে স্যার আমাদের কাছে, আমরা পরে আপনাকে পাসপোর্টটা দিয়ে দেবো, যখন আপনি জমা দিয়ে দেবেন লাল পাসপোর্ট, এটা নিয়ে যাবে। এই পাসপোর্ট আপনার থাকাও তো অন্যায়, খেয়াল করবেন। কিন্তু কিন্তু পররাষ্ট্র মন্ত্রী কি করলো, ওই তার ব্যক্তিগত পাসপোর্টে স্টিকার নিয়ে নিল। কেন নিল? এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় গাফলতি জানেন, আমাদের দেশের সরকার যখন থাকেন মন্ত্রী মিনিস্টার, ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলতে সাহস হয়, ওই অফিসার কথা সাহস হয়, আমাদের গাফলতি দেখেন। এই যে পাসপোর্ট ইউজ করছি, টোটাল দ্য ভায়োলেশন দ্য রুলস অফ মিনিস্টার অফ এয়ারওয়েজ, আমি পারি না। এখন যদি মনে করি লাল পাসপোর্ট থাকতো, লাল পাসপোর্টে যাই ব্যাপারটা কন্ট্রোল করা যায়, যখন এত কথা থাকতো না, বেতন অবমান করতে পারতো না, কথা বলতে পারতো না, এবং এই রেড পাসপোর্ট ইটসেলফ রিস্ট্রিক্টস আই রিপ্রেজেন্ট বাংলাদেশ। এখন তাকে বুঝাইতে হয়েছে যে আমি অ্যাডভাইজার দিচ্ছেন। এখন দুটা জিনিস, একটা হলো ভারতের পক্ষ থেকে ত্রুটি দূষিত হয়েছে কেন, কমিউনিকেশন গ্যাপ, এটা তাদের ব্যর্থতা। আমাদের পক্ষ থেকে কি হয়েছে, আমাদেরকে বলার পরেও যখন একজন বলবে আপনি যাই না, পরের বলবে স্যার আপনি যান, ইট মিনস সে কিন্তু আমাকে তার যে অভিযোগটা ছিল উত্তর করছে। আমার সাথে হাইকমিশনার ছিল,
আমি কি বললাম, হাই কমিশনের কথা শুনলাম না, কারো কথা শুনলাম না, উইদাউট হ্যাভিং টক্স টু দ্য প্রাইম মিনিস্টার। এই সমস্ত সার্ভিসে কিন্তু রাষ্ট্রপতি প্রধান আলাপ করতে হয়। স্যার এই অবস্থা কি করবো? তখন থেকে বলতো না, আপনার জন্য যদি চান আপনি কথা বলেন, আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করতে হবে। হয়তো উনি যাওয়ার পরে আসার পরে আমাদের হাই কমিশন থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে একটা প্রতিরোধ পাঠাতে হবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে। কথা শেষ না হয়ে কি হলো, জট লাগা। এখন প্রশ্ন হলো, এইখানে প্রশ্ন একটা, ভারতের এবং ভারত দেখবে, আমার ভোট আমি দেখবো, কিন্তু আমার ভোটে আমি দেখবো এটা নিয়ে বাংলাদেশ আলোচনা নেই। বাংলাদেশের প্রেস কনফারেন্স কিন্তু আলোচনা হবে, রাষ্ট্র কিন্তু আলোচনা। আমরা কি বললাম এখানে, ভারতীয় ডেপুটি হাই কমিশনার ভারতে যিনি আছেন তাকে ডাকলাম, তাকে বললাম, প্রতিবাদ করলাম। তিনি বললেন আই উইল লুক ইনটু দ্য ম্যাটার, পাস ইট টু দ্য মিনিস্ট্রি। তিনি তার কথা পাঠিয়ে দিচ্ছেন, হয়তো তারা ববি দিবেন কি কি হয়েছে। এই যে পাঠিয়ে দিচ্ছেন, কি বলবেন? তারা কি বলবেন যে না আমরা তাকে অমন করেছি? তারা বলবে যেহেতু কমিউনিকেশন গ্যাপ ছিল, আপনারা কি করতেন? যদি ঢাকা এয়ারপোর্ট হতো, যদি একটা পাসপোর্ট নিয়ে আসতো, হাই কমিশন থাকলো, যদি তার নামটা এভাবে থাকতো, কি করতে এয়ারপোর্ট বসে দেখতেছি। হয়তো তারা ভারতের ব্যাপারটা হয়তো অতটা ব্যাপক, যেহেতু সময় লাগে, অনেকগুলি স্টেশন আসতে থাকে, এই ধরনের কমপ্লিট ঘটনা কিন্তু একটা হবে না। এটা একটা বাচ্চা আসতে উঠছে, ইয়েস, তার ভিতরে কোনো এরিগেশন নাই। এবং এয়ারপোর্টে তাকে ছেড়ে দিবে, মুখের কথা ছাড়বে না, কিন্তু তার কাছে রেকর্ড লাগবে। এটা সরকার তো, আপনি কিভাবে ছাড়লেন তাকে? এই জিনিসগুলো কিন্তু বোঝা উচিত ছিল জাহিদুর রহমান। আমাদের হাই কমিশনার অবশ্যই তাকে বলেছে আমরা উপায় নেই, তিনি হয়তো তাকে কনভিন্স হতে পারেন, কিন্তু তিনি পারেন নাই। অবশ্যই দেখবেন হাই কমিশনার তার যে নোট দিয়ে পাঠাবে মিনিস্ট্রিতে, এই কথা বলে দিস এই হয়েছিল, আমি বলেছিলাম, তারপর শেষ হয়ে গেছে। হাই কমিশন দায়িত্ব কি, যা ঘটবে সঠিক চিত্র দিয়ে দেওয়া। তিনি পক্ষ নেবেন না, তিনি জাহিদের পক্ষে না, ইন্ডিয়ার পক্ষেও না, জাস্ট হিল পিকচার হোয়াট হ্যাপেন। সেই ক্ষেত্রে আমার ভাষ্য হলো, আমি এই জন্য ভারতকে নাস্তানাবুদ করে দিলাম। আমি এই জন্য বলবো না যে বাংলাদেশের প্রতি তার বিদ্যা পাবো না, এটা বলবো। আমার লোক তো যাচ্ছে, আমার অফিসারে যাচ্ছে না, সচিব তো যাচ্ছে না, লাল কসুর লোক যাচ্ছে না, সবাই সাথে হয়েছে ভাই, একজনের সাথে হয়েছে। কেন হয়েছে? কারণ আছে, কিন্তু ওই কারণটা তো অন্যের সাথে নাই। যেহেতু অন্যের সাথে নাই, তার সাথে আছে, আর সেই যেহেতু ভুল করছে পাশে ইউজ করে। এখন তার যে রংটা, রাষ্ট্র কি করছে? রাষ্ট্র কেন উচিত জাহিদুর রহমানকে জবাবদিহি করা। আপনি কি কারণে লাল পাসপোর্ট রেখে থাকার পরে আপনি বললেন? কারণ বিগত 1996 থেকে হাসিনা সরকারের সময় যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল প্রথম আবুল হোসেন। উনি তার ব্যক্তিগত সিঙ্গাপুর গিয়েছিলেন, তার ব্যক্তিগত পাসপোর্ট ইউজ করেছেন, যেহেতু ব্যক্তিগত ভিজিট। এটা জানার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাকে বললেন পদত্যাগ করো, কারণ তুমি ভায়োলেশন করছো। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই মুহূর্তে তোমার ব্যক্তিগত পাসপোর্টে গুরুত্ব রাখবে। কারণ তিনি যে সিঙ্গাপুর গেলেন এই ব্যক্তিগত পাসপোর্টে, তিনি তো বাংলাদেশের মন্ত্রী। ঘটনা তো ঘটতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আনসারের কিছু আছে, কিন্তু নিরাপত্তার বলা আছে, দেখবেন সেটা হয়নি। সুতরাং এই ব্যাপারটাকে নিয়ে আমি টকশো শুনছি তো জানতেছি, আমাদের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। কিছু ব্যক্তি অতি আবেগে কথা বলে, কেউ বিবেক নিয়ে কথা বলে, কেউ প্রোটোকল নিয়ে কথা বলে। এখানে বক্তব্যটা হবে ডাক্তার জাহিদ আটকে গেলেন, দ্বিতীয় বক্তব্য হবে এই পাসপোর্ট নিয়ে গেলেন, তৃতীয় বক্তব্য হবে আটকেছে কত 2 ঘন্টা, ঠিক আছে 2 ঘন্টা পর তাকে বলা হয়েছে ক্লিয়ারেন্স আসে গেছে তাদের, এবং হাই কমিশন শেষে তাই মিলবে না, ঘটনা শেষ। কাজে এটাকে নিয়ে আমি তিলকে তাল করে ভারতের সাথে সম্পর্ক শেষ, যাবো না, একদম বিদ্বেষ, এটা বড় ঠিক না। কূটনৈতিক সম্পর্কের সোজা, এই পাখি সম্পর্কের সোজা, একটা ঘটনা সব শেষ হয়ে যাবে। আমাদেরকে এমন মিশে যাবে না, সেখানে যাচ্ছে না, সেখানে যাচ্ছে। তা এগুলো চিন্তা করতে যাবেন সবসময়, থিঙ্ক ভেরি পজিটিভলি। রাষ্ট্র কোনো ব্যক্তি মুসলিম ব্যাপার না, এই ঘটনা আমার দেশে করতে হবে। সাপোজ মনে করে ভুটান থেকে ভুটান এখন এক মন্ত্রী বাংলাদেশে ঢুকবে কনফারেন্স, যদি এটা হয় আমাদের রাষ্ট্র ছাড়বে না, ও চেক করবে, বসেন। আর ভারত যেহেতু আমরা বলি মানে এই সমতা ভিত্তিতে, সবসময় খেয়াল রাখি এই পাখি সম্পর্কে রাষ্ট্রকে খেয়াল করি। এগুলো বলতে গেলে অনেকে বলবে ভারতের পক্ষে না, আমেরিকার পাসপোর্ট আমার পাসপোর্ট এক রকম না, পৃথিবীতে আমেরিকার এয়ারপোর্ট আমার একটা এক রকম না। এই ঘটনা যদি আজকে আমেরিকা করতো, কি হতো? আপনি এত কথা বলতে পারতেন? ভারত তো আপনাকে পারমিশন দিয়ে যাওয়ার জন্য, আমেরিকা দিতই না, ইউরোপ দিত না। এইগুলো কিন্তু বুঝতে হবে যে একটা ব্যক্তিগত ব্যাপারকে নিয়ে এনে রাষ্ট্রের সামনে আনলেন, এনে আপনি ভারত বিদ্বেষী বক্তব্য ধরেন। এখন ভারত উত্তরটা দিবে, সেই বৃত্তি দেবে আমাদের হাই কমিশন রিপোর্ট পাঠাবে। আমাদের সরকার কাজ করবে কখন? হাই কমিশন রিপোর্টের ভিত্তিতে। উনি কি বলেছেন, উনি যা বলেছেন তাই হবে, ব্যাপার সেইভাবেই যাবে। আমি সেই জন্য আপনাকে বললাম, কিছু ঘটনায় কিছু ব্যাপার আছে, আমি অনেক আপনি কথা বলতে পারি, অনেক উদাহরণ দিতে পারি। আমার জীবন অনেক টেলিভিশনে ছিলাম, আমি উচ্চ ভুলে ছিলাম, অনেক ঘটনা ঘটছে, কিন্তু শেষ পর্যন্ত হাই কমিশন যা করে দিছে ওইটাই বুঝি।
মিলাই দেখলাম তো। এখন চিন্তা করে যে এই ব্যাপারটা মনে করি এখানে শেষ হওয়া উচিত। এখন জাহিদ কি বলেছে, আমাকে যদি আবার দাওয়াত দেয়, আমি চাই ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো সম্পর্ক চাই, আমি যাবো। কিন্তু আমার 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 মনে কি জানেন ডক্টর সিনা আহমেদ সাইদ, মানে আমাদের ভিতরে অনেকেই আছেন যারা ভারতের নিষেধাজ্ঞার ভিতরে আছেন, কিন্তু আমরা নিজেরাও জানি না। ভারত হয় কি মনে করেন যে আপনি ভারতের রামপালের সমালোচনা করলেন, ভারত চিন্তা করলো যে এ আমার শত্রু, কারণ এ আমার অর্থনৈতিক ভাবে আমাকে ক্ষতি করতে চায়। আপনি ভারতের রাজনীতি সমালোচনা করলেন, ভারতের হিন্দুত্ববাদের সমালোচনা করলেন, তারা আপনাকে ব্যান দিয়ে দিল, আপনি জানলেন না, আপনি গেলেন হেনস্থা হলেন। আপনার খেয়াল আছে সুলতানা কামাল, তিনি জানি না ভাই। ভারতের রামপালের সমালোচনা করেছিলেন। তার স্বামী সুপ্রিয় চক্রবর্তী, একজন হিন্দু সম্প্রদায়ের লোক, তার স্বামী তিনি ক্যান্সার আক্রান্ত, তাকে চিকিৎসার জন্য ভারতে যেতে দেওয়া হয়নি, একজন হিন্দু, তাকে যেতে দেওয়া হয়নি। তো ভারতের আসলে বিষয়টা ভিন্ন, তারা ওই মানে শুনে 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 অমুকে ব্যান করে, ওই হয়তো জায়দও এরকম তাদের ওই আমি আপনাকে আমি একটা কথা বলি, হাসিনা গভর্নমেন্টের শেষে কি হলো, আমেরিকা ভিসা রেস্ট্রিকশন দিল, ভিসা নাম পাইছিলেন না, কারণ দিচ্ছে না পাই নাই। কি বলতে জানি না। এটা তো যিনি যাকে করা হচ্ছে সে জানে, এসব কেউ জানে না। অনুমান করি সব আওয়ামী লীগের লোকদেরকে দিয়েছে, অনুমান করি। আমি বললাম তো যে ওই সময় দিয়েছে, কে দিয়েছে আমি জানি না। এমন দেখেন সুলতানা কামালকে তো বিষয়ই দেয় নাই, তাকে তো বিষয় দেওয়া হয়নি। এবং এখন যে সানা মওদুদ আহমেদ বিএনপির আমলে মওদুদ আহমেদকে বিষয় দেওয়া হয়নি। আচ্ছা, তাই না? অথচ অথচ আমরা সুলতানা কামালকে বলি, অনেকে বলে রয়ের দালাল, অথচ সেই ভিসা পায় না ভারতে যাওয়া, তার স্বামী ভিসা পায় না, বিনা চিকিৎসায় মারা যায়। আপনাকে শুনে রডটা শুনে কাকে কোন পয়েন্ট আটকাবে, আপনি কথা আপনি একটা মূল্যের ঘরে আছে। এখন আপনার 10টা পয়েন্টে কোন পয়েন্টটা ধরে তারা জানি না। আপনার কনক্লুশন আমি দেবো কেন? একটা অসুবিধা ছিল জানেন, যে সিদ্ধান্তটা ভারত দিয়েছে আমরা দিয়ে দিচ্ছি, যেটা বাংলাদেশ আমরা দিচ্ছি, আমেরিকা আমরা দিয়ে দিচ্ছি। এই সমস্যার জন্য হবে না তো। আমি এখনো বলতেছি, ইউটিউবে যারা আছেন, ফেসবুকে যারা আছেন, যারা বক্তা হিসেবে আসেন, যারা দর্শক আছে, যদি আপনি কথাবার্তা বলতে চান, বিশেষ করে যারা আলোচনা আসেন, আপনারা ফরেন পলিসি, ডিপ্লোমেসি, প্রোটোকল, ভিয়েনা কনভেনশন কিন্তু জানেন, জেনে লেখাপড়া করেন, তারপরে সে কথা বলেন, তখন হবে কি যেন আলোচনা পূর্ণাঙ্গ হবে। আমি জাহিদকেও দোষ না, আমি ভারতকে একেবারে বলবো না যে আপনি বহুভাগে শেষ করে দিচ্ছেন, না। কারণ জাহিদ নিজেই বলছে দাও দিলেন আবার যাবো, অর্থাৎ জাহিদের বিশ্বাস আমাকে যে যেতে বলেছে, এবার দাও দিলে আমি যাবো। তাহলে তার ক্ষোভ তো এখন নাই, তিনি যখন বলতেছেন ক্ষোভ তো নাই তার, তাহলে এখন কি বলবেন? আমাদের মনে হয় এটা নিয়ে চর্বিত চর্বণ না করেই ভালো। আচ্ছা, ভুল করে জাহিদের ঘটনা দেখে শিক্ষা নিতে হবে যে আমরা যখন ডিপ্লোমেটিক পাসপোর্ট পাবো, লাল পাসপোর্ট পাওয়ার পরে আমার সবুজ পাসপোর্ট জমা হয়ে যাবে, ওইটা ব্যবহার করার অধিকার আমার নাই, একদম নট এন্টাইটেল। এই জন্য যদি রাষ্ট্র যদি কোনো তারপর তাকে কি শোকজ করেছে, তাকে ওয়ার্নিং দিয়েছে, কোন পত্রিকা আসছে, প্রশ্ন করতে পারবেন? পারবেন। চেষ্টা করে দেখেন তো, রাষ্ট্রের পদক্ষেপ রেখেছিল। আবুল হোসেন তো ছিল মন্ত্রী হাসিনা সরকারে, খুব নিকটের লোক ছিল তার, তারপর ছাড়ছে। উদাহরণ তো আছে আপনার কাছে, তো এখন হবে না। এই যে আমরা অর্থ কাজ করি না, এই অর্থ কাজ দেখেন দেশ হবে, দেশে গণ্য হয়ে যেতে। আমি সেই জন্যই বললাম ডাক্তার জাহিদের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা ঘটেছে, হ্যাঁ, আমরা সবাই অ্যালার্ট হয়ে গেলাম, যারা লাল পাসপোর্ট জানি আরো অ্যালার্ট হয়ে গেলাম। যখন কোন দেশ সফরে যাবো, আমার দূতাবাস বলবে সফল নিছি, আমার গোয়েন্দা বাহিনী বলবে, আমার এনএসআই বলবে দায়িত্বদার যে না এখন আপনারা ঠিক আছে, দূতাবাসে জিজ্ঞেস করবো আমার এই লোকের সমস্যা আছে, যদি বলে আসে যাবেন আসে। এখন এই নেটওয়ার্কটা কি করবো আমরা সম্প্রসারিত করলাম, একটা কাজ হয়েছে, এখানে পজিটিভ কাজ হলো, এখন আমরা এমবিটা বড় করে ফেলাম, ডেলিগেশন কিনে আমরা আগে জেনে নেবো যেতে পারবে কি পারবে না। ভারত অ্যালার্ট হয়ে গেল, যদি কেউ আসে তারাও চেক করবে, কোনো ত্রুটি বিশ্বাস যাবে, তখন দেখবেন এটা হবে না। আমি বলি ইট ইস আই ওপেনার। আমি জাহিদের ঘটনা মনে করি এটা আই ওপেনার, অল ডিপ্লোমেটস, অল মিনিস্টার্স, আমাদের জন্য একটা শিক্ষা। যাই হোক, এখন আপনি জানেন যে ইউনূসের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ ছিল, তারপরে বিএনপি আসলো, আমরা সবাই মনে করলাম যে সম্পর্ক উন্নয়ন হবে, কারণ খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্কর আসলো, তারেক রহমানের নির্বাচনে জয়লাভের পর ওম বিরল আসলো লোকসভার স্পিকার। তো এরপরে আসলে তেমন উন্নতি হয়নি। ভারতের প্রসারী পত্রিকা দা হিন্দুটা রিপোর্ট করেছে, তারা বলেছে দ্য ট্রাস্ট ডিফিসিট ইন ইন্ডিয়া বাংলাদেশ টাইজ। এখানে ভিতরে তারা লিখেছে যে মানে একটা নির্বাচিত সরকার, তারেক রহমান সরকার আসার পর তারা ভারতের কাছ থেকে যে প্রত্যাশা করেছিল তা তারা পায়নি। ভারত বিএনপির সঙ্গে ওই ইউনূসের মতোই ট্রিট করতেছে। ভিসা ব্যবস্থাও সহজ হয়নি, আবার আমদানি রপ্তানি এগুলোও বাড়েনি, আবার বাংলাদেশের যেই পোশাক রপ্তানিতে ভারতের এয়ারপোর্ট ইউজ করতো সেটাও হয়নি, মানে কিছুই হয়নি। এজন্য তারেক রহমান বাধ্য হয়ে পাকিস্তান, চীন, আমেরিকা এসবের দিকে ঝুঁকতেছে। তো এই হচ্ছে কি ব্যাপার। এর ভিতরেই নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, একজন পলিটিশিয়ান, সে বসে বলল আমাদের একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। কি দেখছেন আপনি? আচ্ছা, ভারতবর্ষে কি আকাশ দুইটা? আবহাওয়া চেঞ্জ হতে পারে, আবহাওয়া পরিবর্তন। ভারত আমাদের হয় এত বড় রাষ্ট্র, এক এক জায়গায় এক আবহাওয়া, এক বৃষ্টি আছে, এক এক ফল হয়, এক কিছু হয়। আমাদের বলতে তিনি বুঝাইছেন পশ্চিম বাংলা, আমরা খেয়াল করি পশ্চিম বাংলা, আসাম। আমরা ভারত এত বড় রাষ্ট্র, প্রায় 33টা পুলিশ, খেয়াল করি 13 লক্ষ বর্গ মাইল, খেয়াল করেন। কিন্তু এখানে কিন্তু
সিজনাল অনেক কিছু ঘটে কিন্তু এই এক আপনাদের এক আকাশ তো একটি, আমার যে আকাশ বন্ধু করেছে একে, আমার বাতাস, হ্যাঁ, ভারতের বাতাসের মধ্যে এক বাতাস না, দিল্লির বাতাসের মধ্যে এক বাতাস না। আর যন্ত্র পার্থক্য আছে এখানে, জিওগ্রাফিক ভুল করছে তো সে কথাটা বলছে কাব্যিক হয়ে দেখুন। ভারতের পরিবেশ আমাদের এক না। আমার সাথে পশ্চিমবঙ্গের মিল আছে, আসামে বাঙালি আছে, সেখানে বাঙালি সংস্কৃতি যেটা আছে, মেঘালয়ের সাথে কিছুটা মিল আছে, মিজোরামের সাথে মিল, মিজোরামে তো বাঙালি নেই, সংস্কৃতি ভিন্ন তো, মণিপুরের কথা এক মনে করে। কাজে উনি যে কথা বলছে, উনি একটা কথা বলতে যে সম্প্রসারিত রূপে বলছে, সীমিত অর্থ। আমার সাথে বলছে ভারতের সাথে যে বৈশিষ্ট্য মিল আছে, মিল নাই। পশ্চিম বাংলার কৃষি আমার কৃষ্টি মিল নাই, পশ্চিম বাংলার মানুষের সাথে মানুষের মিল নাই, ওদের খাওয়া দাওয়ার সাথে খাওয়া দাওয়ার মিল নাই। আমার যে উদার মন, রাজকীয় ভাব, এটার সাথে পশ্চিম বাংলার মিল নাই। ওদের পকেটে হাত দেয় না, আমরা পকেটে হাত দিয়ে খরচ করি, মিল নাই। আমরা মুসলমান, ওদের ম্যাক্সিমাম হিন্দু, খেতে হবে, ধর্মীয় বিদ্যান্ত আছে। আমরা গরু খাই না, তারা গরুকে মা বলে এবং মাকে জব করে দিয়া বিদেশে পাচার করে। আবার আমরা সেটা করি না, আমরা গরু খাই, এই চামড়া আবার তাদের বিক্রি করি। দেখেন কত ধরনের, কিন্তু গরু খেয়ে কি করি, এই চামড়া দিয়ে দেয়, মাছ চামড়া লয়ে যাবে, তার কিনা লয়ে যাবে, মাছ চামড়া যারা নিতে পারে। কি বলবেন আপনি এখানে? এই সমস্ত কথাবার্তা কিন্তু যৌক্তিক কথা গেলে ধর্ম নিয়ে আলোচনা করতে নাই, কারণ এখানে কিন্তু যুক্ত টিকে না, আবেগ আবেগ আবেগ। এই জন্য কথা বললাম, ত্রিবেদী যেভাবে কথাটা বলেছে কাব্যিক সুরে, যদি আপনি ডিপ্লোমেটিক অ্যানালিসিস করেন, ডিপে যান, আপনি দেখবেন তার কথা সারবত্তা বিশেষ কিছু নাই। এটাই হয়। তিনি আরো বলছেন কি বললেন, যদি 140 কোটির সাথে 20 কোটি যদি আমরা স্বপ্ন যে এক হয়ে যায়, তাহলে পৃথিবী একটা শক্তি হয়ে যাবে, স্বপ্ন এক হবে। অনেকে বলছে তিনি এটা অখণ্ড ভারতের ইঙ্গিত করেছেন। আমি বলতেছি আমার স্বপ্ন কি, মাল্টিপার্টি সিস্টেম। আপনার স্বপ্ন মাল্টিপার্টি সিস্টেম, আমার স্বপ্ন দেশ গড়া, আপনার দেশ গড়া। আমার স্বপ্ন স্বাধীন সার্ব বাংলাদেশ, আপনার স্বপ্ন তাই। আমার স্বপ্ন ম্যান পাওয়ার বাড়ানো, আপনার স্বপ্ন কি তাই। আমার স্বপ্ন ডিফেন্সকে এনহান্স করা, আপনার স্বপ্ন তাই। এগুলো তো কমন স্বপ্ন, সব দেশে আছে, কিন্তু মৌলিক স্বপ্নটা কি? আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, একদম মধ্যে যারা আছে। আপনার স্বপ্ন তা না, আপনার স্বপ্ন হিন্দু জাতীয়তাবাদ। হিন্দু জাতীয়তাবাদ হইতো না, এটা পশ্চিমারও না, কারণ সব জায়গায় হিন্দু এত নাই, যেখানে মুসলমান প্রতিষ্ঠিত আছে ভারতের ক্ষেত্রে। কাজে তিনি অনেকগুলো জিনিস এইভাবে বলছেন, তিনি বোঝাতে চাচ্ছেন এখানে ছোট বড় আছে বলে। ইন্ডিয়া ডক্ট্রিন মনে রাখেন, ইন্ডিয়া ডক্ট্রিন, ইন্ডিয়া ডক্টরিন, ভারতের আধিপত্যবাদ। এই বিশ্বাস ঐতিহ্য আসছে মহাভারত বা উপনিষদের বিভিন্ন খণ্ডে যে আছে, সেটা হলো রাজা দুশান্ত, খেয়াল করবেন, স্বপ্ন দেখলে তার একটা সন্তান হবে, সন্তানের নাম হবে, সন্তানটা হবে চরিত্র বিশেষ শক্তিশালী, তার নাম হবে ভরত। সন্তান হলো শক্তিশালী হলো এবং ব্যাপক রাজ্য জয় করলো, এবং সেই ভরতের রাজ্যকে বলা হলো ভারতবর্ষ। এরিয়া বিরাট, তখন তো এত ছিল না, জাতি রাষ্ট্র ছিল না। এই ভারতবর্ষটা হচ্ছে অখণ্ডবাদ। এই স্বপ্নটা কে দেখতো? এটা ধর্মীয়, পুরানো ধর্মীয় স্বপ্ন, কিন্তু এটা ধর্মীয় স্বপ্ন, যে আমেরিকান ড্রিম ইটসেলফ ইজ ক্রিশ্চিয়ান মডেল। আমেরিকান ড্রিম, এই যে চায়না ড্রিম বলা হচ্ছে, এটা কিন্তু চাইনিজ জাতির অতীত ইতিহাসে একটা খণ্ড। এর ভিতরে তাওইজম ওইটা ধরো সেন্টিমেন্ট আছে, যতদিন ড্রিম দেখতেছেন না। ইন্ডিয়া ডক্ট্রিনটা কি হলো? অখণ্ড ভারতটাকে সামনে কে আনলো? জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু কিন্তু তার সময় কোনো পররাষ্ট্র নিয়োগ করেন। উনি মারা যাওয়ার আগে ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী স্মরণ সিং, ইন্দিরা গান্ধী নিয়োগ। খেয়াল করবেন, ওই পররাষ্ট্রমন্ত্রী গ্যাপ ছিল ভারতে, নীতি বলা হয়নি কিন্তু। ইন্দিরা গান্ধী আসার পর স্মরণ সিং, স্মরণ সিং আসার পরে 1965 সালে যুদ্ধের পর থেকে লাল বাহাদুর শাস্ত্রী ছিল মাঝে, উনি মারা গেলেন। ইয়ে ছিল, নন্দী ছিল একজন, মারা গেলেন। মারা যাওয়ার পরে ইন্দিরা গান্ধী তো প্রায় উঠিলেন, হয়তো কি বলে এই ভারত বলছে ভারত দুটি। উনি প্রথমেই কিন্তু 1968 সালে রড সৃষ্টি করলেন, এই যে কাউল পাউডার সৃষ্টি করলেন, এবং তিনি ফিল করলেন যে দক্ষিণ এশিয়াতে যদি আমি টিকে থাকতে চাই, আমার একটা গোয়েন্দা বাহিনী দরকার যারা বিদেশে ভারতের সাথে কাজ করে। এবং এটা কি করলেন তিনি? সরাসরি প্রধানমন্ত্রীর আওতা রাখলেন, পার্লামেন্টের বাইরে আলোচনা করলেন, এটা বাজেট সবসময় অনুরূপ দেখে কেন করলেন। এবং এটা দিয়েই কিন্তু যখন 71 সালে দেশ যুদ্ধ লেগে গেল, রড প্লেন রুল প্লেন গেল, রড জন্ম হওয়ার পরেও কিন্তু চিন্তা করলো পাকিস্তান আসলে দেশ যে স্পাইসার ছিল তারা ওয়ার করলো যে ভারতের স্বার্থকতা কিন্তু হচ্ছে। এরপরেই দেখেন 71 সালে কিন্তু দেশটা স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। ইন্দিরা গান্ধী প্রথম বিজয় কি রড সৃষ্টি করলেন, 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা অবদান রাখলেন। পাকিস্তানকে দুটা ভাগ করে দিলেন। যুদ্ধ তো পাকিস্তান বাংলা, যুদ্ধ তো আমার ফ্রন্ট হয়নি, যুদ্ধ ফ্রন্ট হয়েছে। যারা বলেন আমি সত্য বলা যায়, সত্য সবসময় মিথ্যা হয়। যুদ্ধ শুধু এক ইস্ট পাকিস্তান আগে, যুদ্ধ ওয়েস্ট পাকিস্তান হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ হলো এক ফ্রন্টে না, এই জন্য বলা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, কিন্তু আমরা নাই, আমরা একটা ফ্রন্ট আমাদের নিয়ে আসি। এবং এখানেও কি দেখেন, এই যুদ্ধটা আমরা কি বললেন, আপনি ভারতের কথা বলতেছি, ওটা যখন আপনি বললেন যুদ্ধটা হলো 7ই মার্চে শেখ মুজিব বলে দিলেন এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, ঠিক আছে,
এরপরে তিনি কিন্তু পাকিস্তানের সাথে আলোচনা বসলেন। ইয়ে নিজে বললেন ইউ আর পার্সপেক্টিভ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পাকিস্তান, ইয়ে বলে দেওয়া। কিন্তু নির্বাচনের পরে যখন রেজাল্ট আসলো, ওয়েস্ট পাকিস্তানে আমাদের সিট নাই, ইস্ট পাকিস্তান ওদের সিট। তাহলে কি দাঁড়ালো? 84 সিট পেল ভোট পিপিপি, আমরা পেলাম কত? মেজরিটি হয়ে গেল। সরকার গঠন করবো, যে কোনো কারণে ভোট বলে ভালো টু পার্টি মেজরিটি থিওরি, এগুলি একটু জানার দরকার সবাই। এই যে টু পার্টি মেজরিটি থিওরি, ওখানে তুমি তাহলে কি আসলে আমরা যৌথভাবে সরকার করবো, এই প্রাইম মিনিস্টার এন্ড দ্য ডেপুটি মিনিস্টার বাই রোটেশন আসল, যেটা কম বনিয়ে হয়েছে। দেখেন বহু সহজের পথ আছে, কিন্তু কিন্তু এটা হলো না। আবার কি করলো তারা? এখানে চক্রান্ত শুরু করলো 6 দফার ভিত্তিতে দিয়ে দেই পাকিস্তান একেবারে বুমেরাং হয়ে বসে পাকিস্তান। তারা ষড়যন্ত্র করলো, আলোচনা করলো, 24 তারিখে আলোচনা চললো ভোটের পর। শেখ মুজিব নিজেও বললো আলোচনা করার পরে একটা জাতির ভাগ্য নির্ধারণ সূচনা আলোচনা চলছে চল, কিন্তু তাই তিনি বুঝতে পারলেন যে পাকিস্তানিরা কিন্তু আলটিমেটলি হিট করতে দিবে না। এবং যখন 25 তারিখ রাত্রি রাজারবাগ পুলিশ কে করলো? অপারেশন সার্চলাইট কে করলো? এটা পাকিস্তান আর্মি এবং পাকিস্তান। অর্থাৎ বাঙালিদেরকে তখন বাধ্য বাইরে ঘুরে 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 বাইরে দিল আগে দেশ থেকে। ওই যেমন যেদিকে পালে সেদিকে ইন্ডিয়া, 14 বিলিয়ন বর্ডার। যদি ইন্ডিয়া না হয়ে যদি এটা ভিয়েতনাম হইতো, কঙ্গো হইতো, আমি এটা যেতে এক একটা মায়ানমার জানি, মায়ানমারের সাথে বাংলাদেশের সাথে বর্ডারটা কম, আমাদের ওইখানে প্রবলেম ছিল না। সুতরাং আমাকে বাধ্য করলো। এই 1 কোটি লোক ভারতে গেল, কেন গেল? জীবনের মায়া। রোহিঙ্গারা কেন আসছে? জীবনের মায়া। আমি গেলাম সেখানে, তো ভারত বসে আছে, আমাকে ব্যবহার করবে। ইন্দিরা গান্ধী খেলবে, সবচেয়ে বড় মাস ইন্দিরা গান্ধী পার্সাইডে লেডি, তিনি কি করলেন? লুফা নিলেন এবং দেখতেছেন কি করে। একটা সময় পরে প্রভিশনাল গভর্নমেন্ট হয়ে গেল, সরকার হয়ে গেল। এই যে সরকারটা হলো কোথায় হয়েছে? মুজিবনগরে শপথ দিয়েছে, তারপরে অফিস হচ্ছে কোথায়? ক্যানাডায়। এখন আসে যুদ্ধ করার আগে যার সাথে করলেন চুক্তি করেন একটা, সত্য বেরিয়ে আসতেছে তো 7 দফা চুক্তি। খেয়াল করুন ওই চুক্তিতে কি লেখা ছিল? দেশটা স্বাধীন হলে এই হবে, এই ভিত্তিতে সে আপনাদের সাহায্য করবে। আপনি রাজি হয়ে গেলেন, পড়ার কিছু নাই তো, দেশ স্বাধীন হয়ে গেল। ইন্দিরা গান্ধী সেকেন্ড বিজয়, ইন্ডিয়া ডক্টরেট। ফার্স্ট বিজয়টা তারপরে কি করলো ইন্দিরা গান্ধী? ওই যে লেবু দর্জি আছেন একজন সিকিমের, ওইটাও নিয়ে নিলেন। ইন্দিরা গান্ধী তো সাংঘাতিক ব্যাপার, 3টা ঐতিহাসিক কাজ করে ফেলেন। এই করে গেলেন ইন্ডিয়ার আঘাত ছিল। তিনি যখন মারা গেলেন, এরপর তো গ্যাপ হয়ে গেল। এরপর তার ছেলে কংগ্রেস রাজীব গান্ধী আসলেন। রাজীব গান্ধী এসে কিন্তু খুব একটা আগাতে পারেননি। তিনি এসে কাজটা করলেন, চায়নার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করলেন এবং 1988 সালে সম্ভবত তিনি 30 বছর পরে চায়না ভিজিট করলেন। ওই সময় কি বললেন? উনি বললেন যে জিনিসগুলো আমাদের মধ্যে বিল আছে আমরা সেখানে আগাবো, যে গন্ডগোল আছে তা সাইড করে। এই যে চায়না চায়না ইন্ডিয়া যে অপারেশন দেয় অদ্ভুত নিউ মডেল দিয়ে দিলেন। শ্রীলঙ্কার হাত দিলেন, ইন্ডিয়া স্বর্ণ মন্দির হাত দিলেন, শ্রীলঙ্কায় হাত দিলেন, তামিলদের হাত দিলেন, ছেলে মারা গেল, কাজ মারা গেল, কিন্তু বসে থাকেনি। এরপরে ইন্ডিয়া ডক্টরিনটা ঘুরছে, কারণ ভালো শাসক আসেনি। আইকে গুজরাট কি বললেন? এসে গুজরাট ডক্টরিন, অর্থাৎ ছোট ছোট রাষ্ট্র যারা আছে তাদেরকে আমরা উদারভাবে দেখবো। মুখের কথা, রাষ্ট্র কি কবিতা নাকি? দেখবেন আইকে গুজরাট কিন্তু দক্ষ রাষ্ট্র ছিলেন, বুদ্ধিজীবী। দেব গৌড়াও অতটা ইয়ে করতে পারেন নাই। নাই ইভেন ওই যে কিছু বিবিসি না, এটা শর্ট টাইম। চরণ সিং সেটা শর্ট টাইম কিন্তু। এরপরে যখন আসলেন দীর্ঘদিন পরে কংগ্রেস, মনমোহন সিং আসলেন, তারা কিন্তু বলে নাই ইন্ডিয়ার ডক্টরিন কিন্তু সেরকম অ্যাগ্রেসিভ ছিল না। সবাই তো ইন্দিরা গান্ধী, উনি চুপচাপ ছিলেন, চলছে। এরপরে যখন আসলেন কংগ্রেস দলটা আসা বড় ভারতের সাথে আমরা অপ্রাপ্তিক ছিল না। ঘটনা ঘটে গেল যখন মোদী আসলেন। মোদী যেহেতু হিন্দু জাতীয়তাবাদ নিয়ে আসি এবং তিনি ভারতকে বিরোধ চিন্তা করলেন, হিন্দু জাতীয়তাবাদ অরিজিনে চলে গেলেন, ধর্মে চলে গেলেন, গীতায় চলে গেলেন, রামায়ণে চলে গেলেন এবং রূপটা নিয়ে আসলেন, রামকে সামনে নিয়ে আসলেন পুরুষ হিসাবে। এবং রাম মন্দির সবই জানে কি কেমনি কি হলো, সবকিছু মিলে কি হলো উড়েছিলেন। এইখানে এসে কিন্তু ইন্ডিয়া ডক্টরিনটা ভিন্ন রূপে চলে আসলো, খুব অ্যাগ্রেসিভ। অর্থাৎ এইখানে এসে ওই যে বলে চাণক্য কূটনীতি, চাণক্য তো এই অঞ্চলের লোক। চাণক্যের যে বইটা ছিল বুকস অফ পলিটিক্স, বইটা বলে দেখেন কি অবস্থা পড়েছি কয়েকবার। এই বইটা বুকস অফ পলিটিক্স, এখন এই বইটার মধ্যে কিছু নীতিকথা ছিল, কিভাবে দেশ চলবে, কি শত্রু হবে। এটা কিন্তু তাদের ফরেন পলিসিতে গুরুত্ব পেয়ে গেল, তাদের মডেল ইতিহাস কিছু এইরকম। এইটা নিয়েও তারা দেখলো আরে আমাদের ইতিহাস আছে। মোদী এগুলোকে কি করলো? এই ডক্টরিনটাকে সেভাবে বানানো, যেহেতু ডক্টরিন নেহেরু সম্পর্ক আছে, যে ইন্দিরা সম্পর্ক আছে, মোদী সেটা করে ফেলতো। মোদী এটা ভিন্নভাবে নিয়ে আসলো যে হিন্দু জাতীয়, এখানে ধর্ম নির্বাচন স্থান নেই। ওই যে নিয়ে আসলেন এই ডক্টরিনটা অ্যাগ্রেসিভ হয়ে নতুন কমিশন আসলো যে ইন্ডিয়া ডক্টরিন। এটার অর্থ কি? সেই জন্য পার্লামেন্টের সামনে এসে ম্যাপ এঁকে দিল
এই ম্যাপটা কি ইন্ডিয়া ডক্ট্রিন, অর্থাৎ মহাভারতের সেই ভারতবর্ষ, খেয়াল করে নিন, উপনিষদের ভারতবর্ষ, হিন্দু কাপের ভারতবর্ষ, এখানে সেন্টিমেন্ট অন্যরকম। এই নিয়ে কি করলেন, তারা চিন্তা করলেন আশেপাশের দেশগুলির সাথে সঙ্গী হবে। আমি যেহেতু এই অঞ্চলে রাজা ছিলাম, আমার পরে ইংরেজরা আসছে, পাঠানরা আসছে, উড়রা আসছে, কত সংখ্যা আসছে, এটা কারা, এরা বাড়িতে আসছে, আমি দেখেন কাজ সব। ওই সেন্টিমেন্ট চিন্তা করলো অখণ্ড ভারত। এই অখণ্ড ভারত আমি করতে চাই ইন দ্য নেম অফ হিন্দু জাতীয়তা। উল্টা কিন্তু অখণ্ড ভারত হিন্দু হিন্দু জাতি হবে না, মুঘলরাও করে নাই, সুররাও করে নাই, কোনো জাতি করে না। এবং অখণ্ড ভারত করতে চেয়ে কিন্তু ভরত যে ছিলেন তখন তো সেন্টিমেন্ট ছিল না, উনি জয় করছেন করে ফেলেছেন। এখন দেখেন, যদি আপনি মনে করেন যে বাংলাদেশের সাথে আপনি সম্পর্ক কি, এখানে মৌলিক কথা আছে, ইন্টারেস্টিং একটা ম্যাক্সিম আছে, ইতিহাস বলে, হিস্ট্রি বলে, হিস্ট্রি টেলস আস টু ডু উইথ ইন্ডিয়া, জিওগ্রাফি আমাদের বলে একসাথে থাকো, উপায় নেই, আমার চতুর্দিকে ভারত। ইতিহাস আমাকে বলে হে বাঙালি সচেতন এখন, কারণ অনেক তিক্ত ইতিহাস আছে। এই দুই এর সমন্বয় হবে কি বাংলাদেশের সিনথেসিস। এখন ভারত কি করলো, মোদী অখণ্ড ভারতীয় চিন্তা হলো এই কায়েম করতে গেলে আমার বাধাটা হলো আমার মাঝে একটা স্যান্ডউইচ আছে, এই যে টুকরা, এদিকে আমি মেইনল্যান্ড, ওদিকে আমার ওইটা, ওদিকে আছে শিলিগুড়ি, একটা ছোট্ট রাস্তা, আমার যেতে হলে অসুবিধা হয়। এবং আমি কিন্তু এটার মধ্যে যেতাম, সব দেশ স্বাধীনের পরে যেতাম, একটা করে 1965 যুদ্ধের পরে বন্ধ হয়ে গেল। কেন এটা বড় কথা হলো, উনি চিন্তা করলো আমার 8টা স্টেট ওখানে রয়ে গেছে, তার সাথে চীনের বর্ডার আছে, মায়ানমারের বর্ডার আছে, আবার এই বাংলাদেশের বর্ডার আছে। আমি যদি কোনোভাবে এই দেশটাকে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে আমার ওখানে যাওয়া সোজা। আমার প্রচুর টাকা খরচ হচ্ছে ফ্রন্টিং ইস্টার্ন গভর্নমেন্ট থেকে। তখন চিন্তা করতে হবে যে তাহলে আমি ঘায়ল করতে হবে কাকে, এই ফ্রন্টে ঘায়ল করতে হবে আমাকে বাংলাদেশ। দেখেন ইন্দিরা গান্ধী কিন্তু করে গেছে, ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম কাজ করে গেছে, দেশ স্বাধীন হয়েছে, র হয়ে গেছে এবং সিকিমে নিয়ে গেছে। শুধু তাই না, নিউক্লিয়ার পাওয়ারটা কে বানাইছে, ইন্দিরা বলেছে, আর পড়েছে 70 সালে ইন্দিরা গান্ধী। ভারতের মূল যদি স্থপতি বলে নেহরু বলে ইন্দিরা গান্ধী, এরপরে কি বিজেপি। বিজেপিতে যখন ছিল প্রথম পাওয়ার ছিল কে, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী তো কবি লোক, বসে ভালো ভালো পররাষ্ট্রমন্ত্রী সব ছিল সে, কিন্তু তার ভিতরে কিন্তু এত যুদ্ধ ছিল। মোদীর সাথে যে আছে এখন পঞ্চপাণ্ডব, ভারত চালাকের পঞ্চপাণ্ডব ঠিক মোদী, মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, অজিত দোভাল, এই যে তাদের ভিতরে কিন্তু প্রসেসে নেমে একটা অখণ্ড ভারত এবং জয়শঙ্কর, পাঁচ পয়েন্ট। এই যে অখণ্ড ভারতের চিন্তা ভাবনা, এই 5 জনই কিন্তু অভিজ্ঞ, যোগ্য ও দক্ষ লোক। এটাও খেয়াল করে নিতে এমন একটা পর্যায়ে তাদের বসে আছে, তারা এটাকে বাস্তব করতে চাচ্ছে। এখন এই ইন্ডিয়া ডক্ট্রিন নিয়ে তারা আগে দেশে, এই মুহূর্তে ইন্ডিয়া ডক্ট্রিন আরো সম্প্রসারিত রূপে, এবং বলতে পারেন অনেক গুণাবলী নিয়ে বিকশিত হয়েছে। এইটাই হলো তার টার্গেট। এই টার্গেটটাকে যদি আপনি সামনে ফেস করতে চান, আপনাকে কিন্তু অনেক অঙ্গ বসতে হবে। আপনি মুখের কথা বলে দিবেন আই ডোন্ট কেয়ার, আমি আমেরিকা কিছু আমার কাছে গেলাম বসে যা, আমেরিকাতে কিছু লোক আগে বলে যায় তো পাতায়, ওরা কি খেয়েছে, ওদের কি বিধি কার্ড আছে। আমেরিকা তো খুব বড় দেশ, আপনি তো লন্ডনে আসছেন, লন্ডনে প্রায় 16% যুবক এখন বেকার, ওটা হয়ে গেছে, সমস্যা হইতে পারে না, বেকার হলেও ওরা ওই সোশ্যাল সিকিউরিটি ভাতা ভুতা পায় আর কি। আমার সাথে ভারতের সম্পর্ক এই ইন্ডিয়া ডক্টরিন, এই মুহূর্তে যে ডক্টরিন কায়েম করতে চায়, এই মুহূর্তে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল অনেক বেশ, তার চেষ্টা করেছিল কম্প্রিহেন্সিভ ইকোনমিক এগ্রিমেন্ট, সেটা সেটা জানি কভারেশন গেছে। এই শব্দগুলি কেন একটা বাংলাদেশ ঘিরে ফেলেছিল, রাস্তাঘাট নিয়ে একটা পচে নিয়ে গেছিল। শেখ হাসিনা কত করে বললো সেগুলো এত দেশে কি পেলাম, এবং পড়াশোনা কি বললো স্বামী স্ত্রী সম্পর্ক, তার মানে কি দিনের যা বলছে পড়াশোনা তার চেয়ে বেশি বেড়ে গেছে। স্বামী স্ত্রী সম্পর্ক তো সাতটা একটি থাকে। কে কে এখন যদি আমরা মনে করেন বাংলাদেশে আপনার প্রাধান্য রাখতে হবে, কারণ ওদিকে বিচ্ছিন্ন আন্দোলন চলতেছে কোথায়, মণিপুরে, মিজোরামে, মেঘালয়, ইভেন কাশান ধরেন, আবার মিয়ানমারেও চলতেছে আন্দোলন। তার চেয়ে বড় কথা হলো অরুণাচল প্রভিন্স, কঠিন ব্যাপার, তিব্বত ব্যাপার আছে না। তো এখন যদি মনে করেন যে ইন্ডিয়া আমাকে চাই, ইন্ডিয়া আমাকে এই জন্য চাচ্ছে আমার জন্য, আমাকে তার প্রয়োজন। ডক্টর ইউনূস বলেছে কথাটা যে আপনার তো ভারত প্রয়োজন, উনি কিন্তু এক কথা শেষ করে দিয়েছে, কথাটা একটু সত্য।
আমরা যদি প্রমাণ করতে পারি যে তোমাকে প্রয়োজন আমার অন্য বছর বাসস্থান বিভিন্ন কারণে দরকার চিকিৎসা, কিন্তু আমাকে তোমার প্রয়োজন তোর মৌলিক নিরাপত্তার কারণে। আমি তোমার ভিতরে একটা স্যান্ডউইচ। আমার রাজনীতিবিদরা বুক ফুলে ক্ষমতা যাওয়ার পরে সব মাথা বন্ধ করে দেয়। তুমি একটা কথা বলে ইন্ডিয়া নিজে পড়াও, ইন্ডিয়া যেটা সেটা কথা বলে না। ওদের শিক্ষা দীক্ষা মানসিকতা সবকিছু সাথে মিলে। আমার দৌড়তে আসতো, আমার লেখাপড়া বিদ্যা বুদ্ধি সবকিছু থাকার পর আমি কিছু বলতে পারি, কারণ আমার রাজনীতি চক্র আমাকে শেষ করে। আমার যে তোর ক্ষমতা থাকে সেই তোর মুখে মুখে যাইবো, বাস্তবে ভারতের সাথে বাইরে এটা বাস্তব সত্য। সেই কারণে আপনাকে বলছি যে ভারত এখন নিশানে এই মুহূর্তে একটাই টার্গেট। আমি যদি আমার টার্গেট ফুল করতে চাই, বাংলাদেশ আমার ভিত্তি দরকার। আর এই ভিত্তিটার সাথে ঐতিহাসিক সম্পর্ক আছে, আমাদের দল আছে, সেই দলের সাথে একটা বিরোধী জগৎ সম্পর্ক আছে, অত রেডিমেড। এই দলটা যে কোনো কারণে ক্ষমতা চলছে নিঃসন্দেহ তার নিজস্ব কারণে হওয়ার পরে এখন তারা আমার এখানে চলে আসছে, এখন আসছে। এখন আমি যদি এটাকে পুনর্বাসন করে দিতে পারি, এই নেত্রীকে পুনর্বাসন করে দিতে পারি, তাহলে এই দলটা আমার কথা বলবো। এই দল ভর করে আমি আমার এই যে আপনি কথা বললেন, আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা মিটিং এ মোদি এই কথা বলেছে? কারণ একজন বিশ্লেষক বলেছেন যে যে গত কদিন ধরে আওয়ামী লীগ খন্ড খন্ড মিটিং করতেছে এবং মোদি নিজেও জানেন যে আসলে মোদির কিছু করার ক্ষমতা নাই। তো মোদি যদি ডোনাল্ড ট্রাম্পকে বলেন 10 সেকেন্ডের জন্য যে আপনি একটু মান সরকারের চাপ দেন যাতে শেখ হাসিনাকে ফেরত পাঠা, মানে এটা ব্যবস্থা করে দেয় আনার, এরকম কিছু একটা হতে পারে নাকি? আপনি একটা কথা খেয়াল রাখবেন, শেখ হাসিনা তার নিজের জন্য না প্রয়োজন, আওয়ামী লীগের দেশে আসবে আসে, এটা দেশের জন্য যা যত প্রয়োজন তার চেয়ে 300 প্রয়োজন মোদির জন্য। তার জন্য? কারণ মোদির জন্য, মোদির জন্য, হ্যাঁ, ভারতের জন্য। ভারতের এজেন্ডা এখানে একটা এজেন্ডা, আওয়ামী লীগ দেশে থেকে তুলে নাও, রাজনীতি করতে দাও, শেখ হাসিনা নিরাপদ দেশে যাবে, মাটি পাটি শেষ রাজনীতি করবে, তারপর যাওয়ারটা হবে ফার্স্ট আগে যখন চলে আসবে। অর্থাৎ এটা তো সে এখন তো শেখ হাসিনা আওয়ামী লীগ ভারতের হাতে খেলা বন্দী। আওয়ামী লীগ যত কথাই বলবেন, শেখ হাসিনা বন্ধ কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় তরুণের কাজ, এই কার্ডটা ইউজ করুন, নট ফর আওয়ামী লীগ বাট দ্য গ্রেটার বেনিফিট অফ ইন্ডিয়া। এটা বুঝতে হবে আপনাকে। আওয়ামী লীগের নেতা করে বুঝবে না, কিন্তু তার দলীয় ভয় করতেছে। শেখ হাসিনা জানে এর আগে সে 5 বছর ছিল ইন্ডিয়া ভারতে, ওকে আসলো বাংলাদেশে জিয়ার আমলে। এগুলো বুঝতে হবে কিন্তু আপনাকে। এই মুহূর্তে বলছি বারবার, ভারতকে সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনা। যদি তাদেরকে দেশে পাঠাতে পারে, ভারতের যে বৃহত্তর চিন্তা ভাবনা আছে, চিন্তা ভাবনাগুলো বাস্তবায়নে পথ সোজা। যদি পাঠাতে না পারে সমস্যা, যে কারণে ভারত কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার লস খাচ্ছে। ডোন্ট কেয়ার ইট। আপনি সামনে মনে করতে সে মনে করতেছে এই লস কিছু আসে না, বৃহত্তর প্রোগ্রামটা যদি হয়ে যায় এগুলো সব পোষায় না। এই চিন্তা করেন না, ট্রেড ব্যবসা চিন্তা করেন না, পোষায় নেবো রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে। আপনি ঠিকই বলেছেন যে ভারত এত লোকের পুশিন করে বর্ডার দিয়ে, একটা আওয়ামী লীগের লোকের কিন্তু পুশিন করে না, ওরা তো অবৈধভাবেই গেছে। আপনি যারা আওয়ামী লীগ পড়ে, যারা আমার কথা শুনতেছেন, খুব গভীর চিন্তা করেন। দল করেন আমার চলতে আছে, দল করতে পারেন, একবার চিন্তা করুন ভারতের সাথে আমাদের সম্পর্কটা খুব সবসময় ছিল। এখন সেই দেশ থেকে আপনি এসে আপনার দেশের পক্ষে কথা বলতেন, কতটুকু সে দিবে আপনাকে? একটা চুক্তি করেছিল মুক্তিযুদ্ধের সময়, ওই চুক্তিটা বাংলাদেশে ঢুকলে বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বাংলাদেশ ঢুকিয়ে বলবো ভারতকে সৈন্য প্রত্যাহার করো, অর্থাৎ চুক্তির প্রথম ধাপ শেষ। ভারত কিন্তু ডিবিজনকে পাঠিয়েছিল, ঢুকতে পারেনি, কারণ এই ক্ষমতা নিয়ে যাওয়ার কথা ছিল। প্রশাসন তার থাকবে, আর্মি তার থাকবে, এমনি কি সব থাকবে পারেনি। ওই চুক্তি বাস্তবায়ন হয়নি। এইবারও মনে করতেছে চুক্তি হবে, চুক্তি থেকে কাজ করেনি। যে ট্রাম্প কাজ করতেছে জেলোরাস্কির জন্য, ইউক্রেন এমনি করতেছে, স্বার্থ থাকবে না তার, পাশে কাছে থাকবে না, চায়নার কাছে স্বার্থ থাকবে না, স্বার্থ থাকতেই হবে। এই জিনিসটা সহজে বোঝে না সবাই। আপনি যদি কারো কাজ করে বিপদ আপদ করে, আপনি চুক্তি করবেন একটা যে এই হলে কিন্তু আমার এই করতে হবে, আমার পোষাই দিব, ঠিক আছে। এই চুক্তি ছিল তো একটা সাধ্য, সেটা হয় নাই। 75 পরে সেটা স্থগিত হয়ে গেছে। চুক্তি করেছিল 25 বছরের চুক্তি, 20 বছরের মিউচুয়াল ফ্রেন্ডশিপ ট্রিটি, জিওর ভরসা করে এটা স্মৃত হয়ে গেছে, করিনি। এগুলো তো বুঝতে পারবে, তার তো খ্যাট আছে। এবারে চুক্তি হবে, হবে না হয়ে রয়েছে দেখা যায়। চুক্তি করতেই হবে। আমি কি টাকা পড়ছে আমাদের দেশে পাঠাবো, আমার কি টাকা পড়ছে, আপনি কি হয় আপনাকে পাঠাবো কেন? আপনি আমার জন্য জরুরি, আপনার দল জরুরি। এই চুক্তি হলো আপনি যে এই কাজগুলো। তার মানে আপনার কি মনে হয় যে আপনি তো অলরেডি দেখেছেন যে
আমাদের বাংলাদেশে যেমন প্রচুর ভারত বিরোধিতা আছে, তেমনি ভারতও কিন্তু প্রচুর বাংলাদেশ বিরোধিতা আছে, যেটা আমরা নির্বাচনে দেখলাম যে বাংলাদেশের সমস্ত বর্ডার গুলোতে বিজেপি জিতলো। আসামে হেমন্ত বিশ্ব শর্মা, তারপরে মানিক সরকার, তারপরে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ। এখানে যেই ভারতকে যে কলকাতাকে আমরা আধুনিক উদারপন্থী জানতাম, আমরা সেই বুদ্ধদেব গুহ, সুনীল গঙ্গোপাধ্যায় এদের উপন্যাস পড়ে বড় হয়েছি, সেই কলকাতায় এখন শুভেন্দু অধিকারীর মতো একজন লোক, যিনি দিন রাত 24 ঘন্টা বাংলাদেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে লাগাতার কথা বলে যাচ্ছেন। এখন এই যখন পরিস্থিতি, তখন কি আপনার মনে হয় যে, যদিও আমাদের একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী আছে, আপনার কি মনে হয় যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত হতে পারে, নাকি ভারত শুধু ওই আওয়ামী লীগকেই চায়, মানে আওয়ামী লীগের মতো মানে দাসত্ব না করতে পারলে ভারত এটা মেনে নিবে না? আপনি একটা গুরুত্বের হাত দিচ্ছেন। এই দীনেশ ত্রিবেদী কি বলছে, জি। আমি জনগণের সাথে জনগণের সম্পর্কে ভালো কথা বলছি। কারণ কি, তাহলে ভারতের যারা আছে সরকার আর মানে মানে প্রধান বাংলাদেশে আবার একটু বলেন, মানে দৃষ্টি ত্রিবেদী বলছে যে পিপল টু পিপল কানেকশন, জনগণের সঙ্গে সম্পর্ক। জনগণের সম্পর্ক তৈরি করে, জনগণের সাথে সম্পর্ক, অর্থাৎ দুই দেশের জনগণ চিনবে। আপনার কি মনে হয় না যে এই কথাটা চরম একটা মিথ্যা কথা? আমি বলতেছি আমি না, বুঝে নিক ব্যাখ্যা আছে। জনগণ কখনো জনগণ হয় না, দলের মধ্যে বিশিষ্ট। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বিভক্ত আছে। তাহলে এই মুহূর্তে কি করতে হবে? তাকে বিএনপির সঙ্গে করতে হবে, জামাতের সাথে করতে হবে, জাতীয় পার্টির সাথে করতে হবে, সব দলের সাথে তাকে সম্পর্ক। যেটা চীন করতেছে। চীন কিন্তু ইতিমধ্যে দাওয়াতি করে সব দল। চীন কিন্তু বাংলাদেশের সব দল